দীপ্ত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়েছে, ২৬ জানুয়ারি নতুন তারিখ ধার্য। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি। দু সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায়ের দিন পিছিয়েছে। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের। সকালে এই মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় ২৮ হত্যা মামলায় বিজিবির কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষীর জেরা আগামী ২৫ ও ২৬ জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামিপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ। আর পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিল অনুযায়ী আসন দুটিতে সময় রয়েছে আগামী সোমবার পর্যন্ত। এ বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। শিউলি, প্রত্যাহারপত্র জমা দেয়া কি শেষ হয়েছে? এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আমাদের জানাবেন। যদি আপনি যেটা বলছিলেন, মাত্রই আসলে ৫টা বাজার মধ্য দিয়ে প্রত্যাহারের সময় শেষ হলো। তবে যেহেতু ঢাকায় ২০টি আসনে ৩টি স্থানে আসলে মনোনয়ন প্রত্যাহার নেওয়া হচ্ছে, আপনি জানেন সেটা সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়, এছাড়া জেলা প্রশাসক কার্যালয় এবং রাজধানীর আগারগাঁওয়ে যে আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় আছে সেখানে এই ৩টি স্থানে মূলত ঢাকার ২০ আসনের প্রত্যাহারগুলো গ্রহণ করা হয়। তো আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য এসেছে, এখানে অন্তত ৯ জন মতো প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন, যেখানে খেলাফত মজলিস, নিজামী ইসলামী পার্টি, গণসংহতি আন্দোলন, জামায়াত ইসলামের প্রার্থী, এরকম বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের খবর আমরা পেয়েছি এবং জেনেছি এই তথ্যগুলো। তবে যেহেতু ৩০০ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের যে ব্যাপ্তি, সেটা আসলে সেই পুরো তথ্যটা আসতে যেহেতু সময় লাগবে এবং আশা করা যাচ্ছে এই পুরো তথ্য হাতে পেলে হয়তো কতজন প্রার্থী ঠিক তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন সে তথ্য আপনাকে জানাতে পারবো, যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, গণনার বিষয় আছে। তবে এর মধ্যে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, নির্বাচন কমিশন ঠিক বিকেল ৪টা থেকে এখানে যে রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীদের একটি বৈঠকে আহ্বান জানিয়েছিলেন এবং সেই বৈঠকটি এখন চলমান রয়েছে নির্বাচন কমিশনের বেজমেন্টে। এবং সেই বৈঠকে আসলে নির্বাচন কমিশন যে পক্ষ থেকে যে বিষয়টা তুলে ধরা হচ্ছে যে 40টি দেশের যে পোস্টাল ব্যালট এবং পোস্টাল ব্যালটের জন্য যে নিবন্ধনগুলো গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যে আপনি জানেন যে ১৫,২৮,০০০-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এই পোস্টাল ব্যালট প্রক্রিয়াটি আসলে ভোটারদের এবং প্রার্থীদের সামনে মূলত তুলে ধরা হচ্ছে, যাতে প্রার্থীদের এই সংক্রান্ত যেসব বিভ্রান্তি আছে বা কোনো কিছু না জানা থাকলে সেই বিষয়গুলো তারা আসলে তুলে ধরছেন। যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পোস্টাল ব্যালট এবং পোস্টাল ভোট অ্যাপ বিডি অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে নিবন্ধন গ্রহণ করা হয়েছে, সেই নিবন্ধনের টোটাল প্রক্রিয়াটা আসলে তারা তুলে ধরছেন। যেখানে ইসি বলছেন যে এই অ্যাপ পরিচালনার ক্ষেত্রে তারা বেশ কিছু সমস্যা আসলে মুখোমুখি হতে হয়েছে, যেখানে ভুয়া SMS কিংবা ওটিপির মাধ্যমে যে অ্যাপ হ্যাকের যে প্রচেষ্টা, এরকম বিভিন্ন রকম ইস্যু তারা ছিল এবং তারা এক্ষেত্রে যে নিরাপত্তা ইস্যু ছিল সেই বিষয়গুলো আসলে ইসি কীভাবে মোকাবেলা করেছেন সে বিষয়টা তারা প্রার্থীদের সামনে তুলে ধরছেন। তো প্রার্থীরা আশা করা যাচ্ছে এই বিষয়টা থেকে তারা হয়তো পোস্টাল ব্যালটের পুরো প্রক্রিয়াটা সম্পর্কে তারা জানতে পারবেন। এবং আপনি জানেন আগামীকাল যেহেতু প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এরপরই মূলত পোস্টাল ব্যালটে যারা ভোট দেবেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাস থেকেও, সেই বিষয়টা আসলে আরও বেশি স্বচ্ছ ধারণা হবে যারা ভোট দেবেন। এছাড়া আপনাকে আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে বিকেলে এখানে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সুইডেনের যিনি রাষ্ট্রদূত নিকোলাস উইক্স তিনি সাক্ষাৎ করতে এসেছিলেন এবং সেই সাক্ষাতের সময়
সুইডেনের যে রাষ্ট্রদূত তিনি আসলে নির্বাচন কমিশনের যেহেতু আর মাত্র 22 দিন সময় আছে ভোট গ্রহণের, সেই ভোটের প্রক্রিয়া নিয়ে তিনি আসলে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি প্রশ্ন করেছেন যে নির্বাচন কমিশনের আসলে প্রস্তুতি কী রকম এই মুহূর্তে ভোটের আগে। সেই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন রাষ্ট্রদূতকে জানিয়েছেন এবং নির্বাচন কমিশন যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ঠেকাতে আসলে নির্বাচন কমিশন কী ধরনের উদ্যোগ নিচ্ছেন সে বিষয়টা সুইডেন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় যাতে এই ভোট প্রক্রিয়ায় যত ধরনের মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশন আছে সেটা সুরক্ষা দিতে অথবা সেটা প্রতিবন্ধকতাগুলো এড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সেই সেলের মাধ্যমে তারা আসলে কাজ করছেন সে বিষয়টা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তো সার্বিক বিষয় যদি আপনাকে বলি যে আসলে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি ভোটকে ঘিরে সেই প্রস্তুতি সম্পন্ন হওয়ার বিষয়টা আসলে কমিশন তুলে ধরেছেন সুইডেন রাষ্ট্রদূতের কাছে। তো যুথি, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শিউলি, আপনাকে অনেক ধন্যবাদ এত বিস্তারিত তথ্য আমাদের জানানোর জন্য। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে তারা সোমবার থেকে বিক্ষোভ শুরু করেন। দুপুরে ফের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। তারা জানান, চেম্বার জাজের রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ক্যাম্পাস শাটডাউন সহ নানা কর্মসূচি নেওয়া হবে। এর আগে এক রিটের শুনানি নিয়ে সোমবার শাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। আজ এই নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে চেম্বার জজ আদালতে আমাদের শুনানি শুনানি হওয়ার কথা আছে। তো সেটা বিকেল 3টার পরে হওয়ার কথা আছে। তো আমরা তো আগেই বলেছি এটা আসলে কোনো আদালত বা কিন্তু হাইকোর্টের ব্যাপার না, এটা পুরোপুরি একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরে আমাদের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা তো সংবাদ সম্মেলন করেই বলেছেন যে আমরা এই নির্বাচনে সহযোগিতা করব না। তাদের যে 8 জন নির্বাচন কমিশনার তারা তো পদত্যাগ করছেন এবং আপনাকে আমরা জানাতে চাই তাদের সফলতার কথা। তারা দুইবার পদত্যাগ করার মাধ্যমে সম্ভবত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে তারা রেকর্ড করছে। দর্শক, সিলেট থেকে এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী জয়ন্ত কুমার দাস ফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জয়ন্ত, আজ বিক্ষোভের দ্বিতীয় দিন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। জ্যোতি, আজকে যদিও সাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে, এখনো শাকসু নির্বাচন নিয়ে কোনো আশার বার্তা দিতে পারছি না। কারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা দফায় দফায় বেশ কয়েকবার প্রশাসনের সাথে বৈঠক করেছেন। তারা প্রশাসনিক ভবনে যে ভিসি প্রভৃতি শহরে রেজিস্ট্রার যারা ছিলেন তাদের সাথে কয়েক দফা বৈঠকে বসেছেন, কিন্তু তারপরও কিন্তু কোনো ধরনের আশ্বাস তারা পাননি। আন্দোলনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন সেই চেম্বার আদালতের রায়ের, যে রায় আসার পর তারা আসলে শাকসু নির্বাচন নিয়ে যে একটি আশার বার্তা আসার কথা সেটির অপেক্ষায় আসলে তারা এখনো সময় গুনছে। আমরা দেখেছি একেবারে সকাল 10টায় আন্দোলন শুরু হওয়ার কথা থাকলো, 12টার দিকে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে আসে এবং 12:30 নাগাদ তারা প্রথমবারের মতো বৈঠকে বসেন এবং এরপর কয়েক দফায় বৈঠক করেছে প্রশাসনের সাথে। অন্যদিকে প্রশাসন বলছেন চেম্বার আদালতের রায় আনার ব্যাপারে যত জায়গায় কথা বলা উচিত, প্রধান উপদেষ্টা বরাবর থেকে শুরু করে যে যে জায়গায় কথা বলা উচিত তারা কথা বলবেন এবং শাকসু নির্বাচন যাতে দেওয়া যায় সেই ব্যাপারে তারা সহযোগিতা করছেন। শিক্ষার্থীরাও বলছেন এখন পর্যন্ত তারা ভিসির কিন্তু সহযোগিতা পেয়েছেন, এখন পর্যন্ত প্রশাসন তাদের সহযোগিতা করছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে আঙ্গুল তুলছেন। তারা বলছেন শাকসু নির্বাচনে বানচালের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি হাত রয়েছে এবং বেশ কর্মসূচি তারা নিয়েছেন জাতীয়তাবাদী দল, যার কারণে আসলে শাকসু নির্বাচন স্থগিত হয়েছেন। তারা বলছেন অচিরেই শিক্ষার্থীদের এই যে আন্দোলন সেই আন্দোলন তারা বাস্তবায়ন চায়, তারা শাকসু নির্বাচন চায় এবং জানিয়ে রাখতে চাই এই শাকসু নির্বাচনে যে হাইকোর্টে যিনি রিট করেছেন মমিনুর রশিদ শুভ, তাকে কিন্তু ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখন কিন্তু সাবিপ্রবি ক্যাম্পাসের অবস্থা একেবারেই থমথমে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন শাকসু নির্বাচন চাই এবং যত দ্রুত সম্ভব। এখনো আন্দোলনরত শিক্ষার্থীরা অপেক্ষা করছেন সেই চেম্বার আদালতের রায়ের। এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীর সবশেষ পরিস্থিতি। জয়ন্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস।
দেশ উদার না উগ্রপন্থীদের হাতে যাবে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে, সেই সাথে অন্যরা অপকর্ম ও চাঁদাবাজি করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দেশ গঠনে তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। জিয়াউর রহমানের সততা ও আদর্শ ধারণ করে নেতাকর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তার আমলে 9টা টেক্সটাইল মিল হয়েছে, সার কারখানা হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়েছে। অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সংস্থান বলেন, একটা দরিদ্র তলাবের ঝুঁকি থেকে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করে। বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি দল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চালাচ্ছে, এদিকে নজর রাখতে হবে। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা করে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। অতীতে যারা বাংলাদেশকেই স্বীকার করেনি, তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসি থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। বিএনপির জয় ঠেকাতে পরিকল্পিতভাবে দুটি দল প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তোমরা কিছুটা বেঈমানি করেছো। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্প্রতি সরকার ১৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দিয়েছে। একে অযৌক্তিক বলছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় ওষুধের মূল্য নির্ধারণের কথা বলা হলেও এটি বাস্তবায়নযোগ্য নয়। ওষুধ শিল্প সমিতি বলছে, কোম্পানি মোট উৎপাদনের অন্তত ২৫% অত্যাবশ্যকীয় ওষুধ রাখার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে তাও বাস্তবতা বিবর্জিত ও বাজার বিরোধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কোনো দেশের জনগণের মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণের জন্য অপরিহার্য এমন ওষুধকে অত্যাবশ্যকীয় বলা হয়। এর মধ্যে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হাইপারটেনসিভ এবং সাধারণ রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবায় রোগীর নিজস্ব ব্যয় কমানোর জন্য নতুন করে ১৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে প্রথম ধাপে ১১৭টি, দ্বিতীয় ধাপে ৪৩টি এবং সর্বশেষ ১৩৫টি মিলে মোট ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের শতকরা ৮০% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। কিন্তু ওষুধ শিল্প মালিকদের সাথে কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ওষুধের উৎপাদন ব্যয় একরকম নয়, তাই সরকারের এই সিদ্ধান্তে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে। এতটাই অপাংতেয়, অথচ আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বাস্তবায়ন হবে আমাদের উপরে, বাট আমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা নিজেরা যে আবার আপনার মিডিয়াতে বলতেছেন আমরা ওনাদের মতামত নিছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেদিন এই জন্য যে উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, কেউ কি সমিতি বা সমিতির নেতৃবৃন্দের কারোর সাথে আমাদের সাথে বসছেন, কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে? বলেন নাই। তিনি জানান, কোম্পানিগুলোর মোট উৎপাদনের যে ২৫% অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের কথা বলা হয়েছে তাও বাস্তবসম্মত নয়। ওনারা যদি বলেন যে 25% ঔষধ আমাদেরকে বানাইতে হবে,
আমি যদি প্রশ্ন করি আজকে সরকারকে যে ওনারা 25% যে আমাদের উপরে এমবার্গো দিচ্ছেন বা বাধ্য করতেছেন, এটা কোন যুক্তিতে ওনারা সরকার আমাকে কি বেনিফিট দিচ্ছেন যে তোমাকে আমি এই বেনিফিট দিচ্ছি, এর বিনিময়ে তোমাকে 25% এসেনশিয়াল ড্রাগস বানাইতে হবে। কোনো ট্যাক্স বেনিফিট, কোনো ভ্যাট বেনিফিট, কোনো সফট লোন, ইনভেস্টমেন্ট বেনিফিট, লো কস্ট ল্যান্ড অর এনিথিং, কোথাও তো কোনো ধরনের বেনিফিট নাই। তাহলে আমি কেন বাধ্য হব ওনাকে এটা দিতে? এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। সরকারি কোনোভাবে আমরা কোথাও থেকে সেই তালিকা পাচ্ছি না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের র্যাবের সদস্য নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। র্যাব 7-এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক জানান, সব প্রবেশ ও বের হওয়ার পথ চেকপোস্ট দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতি চলছে, তবে কখন অভিযান শুরু হবে তা বলা যাচ্ছে না। সন্ত্রাসী হামলায় আহত বাহিনীর 3 জনের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি। ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। সুনামগঞ্জ 1 আসনে 10 দলীয় জোটের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ খানের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ আসায় বিক্ষোভ করেছেন তার কর্মী ও সমর্থকরা। জোটের এই সিদ্ধান্তের প্রতিবাদে দুপুরে সুনামগঞ্জ শহরের জামায়াত কার্যালয়ে তোফায়েল আহমেদ খানকে তালাবদ্ধ করে বিক্ষোভ করেন তার কর্মী ও সমর্থকরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে 10 দলীয় জোটের পক্ষ থেকে তোফায়েল আহমেদ খানকে তার প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে নেজামিয়া ইসলামের প্রার্থী মোজাম্মেল হককে সমর্থন দেওয়ার কথা জানানো হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তোফায়েল আহমেদের সমর্থকরা দলীয় কার্যালয়ে জড়ো হন। বিক্ষুব্ধ কর্মীরা তোফায়েল আহমেদ খানকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধা দিতে কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। বর্তমানে তিনি কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় বিস্ফোরণে 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সোমবার মধ্যরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আলম হোসেন। এ সময় দগ্ধ হয়েছেন বরকত নামে আরেক শ্রমিক। পুলিশ জানায়, মৈকুলি এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত দগ্ধ হয়। দুজনকে রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেলে মঙ্গলবার ভোরে চিকিৎসক আলম হোসেনকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ 3 মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সারোয়ার জানান, সোমবার রাতে মাদারীপুর পৌর এলাকার চরখাগদি এলাকায় আক্তার তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় আক্তার তালুকদার ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত মাদক ও টাকাসহ গ্রেপ্তারকৃত আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় এই অভিযান। পুলিশ জানায়, মহাসড়কের আশেপাশে অবৈধ স্থাপনাগুলোকে ঘিরে অনেক সময় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। এছাড়া প্রায় সময় এই মহাসড়কে ঘটা নানা দুর্ঘটনার জন্য অনেকাংশেই দায়ী এইসব অবৈধ স্থাপনা। তাই এই সড়কের পাশে বিভিন্ন পরিবহনের কাউন্টার, গ্যারেজ, তুলার গোডাউন সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যারা প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের প্রধান আহমদ রেজা। অর্থনৈতিক সংকটের জেরে গত বছর ডিসেম্বরের শেষ দিকে সৃষ্ট ক্ষোভ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইরানের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ দাঙ্গায় রূপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলি উস্কানি ছিল। 3
সপ্তাহ ধরে চলা বিক্ষোভে দেশটির সরকারি হিসেবে 5,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও মানবাধিকার সংস্থাগুলো আরও বেশি হতাহতের কথা বলছে। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়েছে, 26 জানুয়ারি নতুন তারিখ ধার্য। ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।